প্রিয় শিক্ষার্থী, এখন আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণী চতুর্থ অধ্যায় রেওয়ামিল এর সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। তো প্রথমে আমি ভূমিকা দিয়ে শুরু করব। খতিয়ানের ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সগুলো একত্রে সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাইয়ের কার্যক্রমের নামই হলো রেওয়ামিল। সংক্ষেপে হিসাব সমীকরণের যে ছয়টি উপাদান, যেমন 1 সম্পদ, 2 দায়, 3 মূলধন, 4 আয়, 5 ব্যয়, 6 উত্তোলন, এই 6টি উপাদানের 3টি হলো ডেবিট, যেমন সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট, উত্তোলন ডেবিট, এবং 3টি হলো ক্রেডিট, যেমন দায়, মূলধন এবং আয়, এইগুলো হলো ক্রেডিট। এই যে ডেবিট এবং ক্রেডিট, এই তালিকা হলো রেওয়ামিলের মূল বিষয়। এখন আমি রেওয়ামিলের একটা সংজ্ঞা দিব। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের ডেবিট ব্যালেন্সসমূহ বাম দিকে এবং ক্রেডিট ব্যালেন্সসমূহ ডান দিকে সাজিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে রেওয়ামিল বলে। রেওয়ামিল হলো আধুনিক হিসাব চক্রের চতুর্থ ধাপ। ওয়েগ্যান্ড, কাইসো অ্যান্ড কিমেলের মতে, এ ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস অ্যান্ড দেয়ার ব্যালেন্স অ্যাট এ গিভেন টাইম। অর্থাৎ রেওয়ামিল হলো একটি নির্দিষ্ট সময়ের হিসাব এবং উহার জেরসমূহের তালিকা বা ফর্দ। রেওয়ামিলের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: 1 হিসাবের গাণিতিক বিশুদ্ধতা যাচাই করা, 2 আলাদা কাগজ প্রস্তুত, 3 তালিকা বা বিবরণী, 4 ভুল নির্ণয়, 5 সকল ধরনের হিসাব, 6 নির্দিষ্ট সময়, 7 সেতু হিসাবে কাজ করে, 8 আর্থিক অবস্থা, 9 সহায়ক মাধ্যম ইত্যাদি। রেওয়ামিলের কিছু উদ্দেশ্য আছে, যেমন 1 দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ নিশ্চিতকরণ, 2 হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাইকরণ, 3 ভুল নিরূপণ ও ভুল সংশোধন, 4 আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা, 5 আর্থিক অবস্থার প্রাথমিক ধারণা লাভ, 6 শ্রম ও সময়ের অপচয় হ্রাস, 7 সঠিক তথ্য প্রদান, 8 তুলনামূলক বিচার বিশ্লেষণ, 9 নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ইত্যাদি। এখন আমি রেওয়ামিল প্রস্তুতের প্রণালী সম্বন্ধে ধারণা দিব। খতিয়ানের সকল হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করার পর ডেবিট উদ্বৃত্তগুলো ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্তগুলিকে ক্রেডিট দিকে একটি আলাদা কাগজে লিপিবদ্ধ করে রেওয়ামিল প্রস্তুত করা হয়। সাধারণত সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত করে উভয় দিকের যোগ নির্ণয় করা হয়। যদি উভয় দিকের যোগফল মিলে যায়, তবে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে হিসাবের গাণিতিক শুদ্ধতা সঠিক আছে। এখন আমি একটি রেওয়ামিলের নমুনা সম্পর্কে আলোচনা করব। রেওয়ামিল যেহেতু কোনো হিসাব নয়, সেহেতু উহার কোনো সুনির্দিষ্ট ছক নেই। তবে হিসাব রক্ষকগণ যে তালিকায় রেওয়ামিল তৈরি করে থাকেন তা নিম্নে তুলে ধরা হলো। প্রথমে থাকবে প্রতিষ্ঠানের নাম, এর নিচে থাকবে রেওয়ামিল, এর নিচে থাকবে তারিখ ও সংশ্লিষ্ট বৎসর। এখন আমি ছকের ঘরসমূহ নিম্নরূপ, অর্থাৎ রেওয়ামিলে কয়টি ঘর থাকে সেই ঘরসমূহ আমি বলছি। 1 নম্বর থাকে তারিখ, 2-এ থাকে হিসাবের শিরোনাম, 3-এ থাকে খতিয়ান পৃষ্ঠা, 4 হলো ডেবিট টাকা, 5 হলো ক্রেডিট টাকা। এখন আমি রেওয়ামিল প্রস্তুতকরণে বিবিধ বিষয়সমূহ বলবো। 1 প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয়কৃত পণ্যের অবিকৃত অংশই হলো সমাপনী মজুত পণ্য, তাই এটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হয় না। 2 সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় কিংবা মোট লাভ
বা ক্ষতি উল্লেখ থাকলে সমাপনী মজুত পণ্যকে রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হবে। সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্যকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা যাবে না। 3. প্রারম্ভিক হাতে নগদ ও প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে আসবে না, কারণ সমাপনী হাতে নগদ ও সমাপনী ব্যাংক জমার মধ্যে প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত আছে। 4. ভাড়া, সুদ, কমিশন, বাট্টা, ভাতা ইত্যাদি প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকলে উক্ত দফাসমূহ ব্যয় হিসাবে ধরে রেওয়া মিলের ডেবিট পাশে বসাতে হয়। 5. রেওয়া মিলে গড় মিল দেখা দিলেও ক্রেডিট গড় মিল হলে মূলধন দেওয়া না থাকলে উক্ত গড় মিলকে মূলধন ধরে ক্রেডিট করা যেতে পারে। 6. সম্ভাব্য দায় রেওয়া মিলে আসে না। বিক্রয় খতিয়ানের জের ডেবিট এবং ক্রয় খতিয়ানের জের ক্রেডিট, শিক্ষানবিশ ভাতা ডেবিট, শিক্ষানবিশ সালামি ক্রেডিট। 7. সকল প্রকার সতর্কতার পরেও যদি গড়মিল দেখা দেয় তাহলে পার্থক্যকে অনিশ্চিত হিসাবে ধরে সাময়িকভাবে রেওয়া মিলের দুই পার্শ্বের সমতা আনতে হয়। এখন আমি খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্তকরণ পদ্ধতি নিয়ে সংক্ষেপে বলবো। 1. রেওয়া মিলের ডেবিট পাশে যাবে সকল প্রকার সম্পদ, সকল প্রকার ব্যয়সমূহ, পাওনাদারের বাটা সঞ্চিতি, প্রদেয় বিলের বাটা সঞ্চিতি, যে কোনো প্রকার ব্যয়ের অগ্রিম, যে কোনো প্রকার আয়ের বকেয়া ইত্যাদি রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে সকল প্রকার দায়, সকল প্রকার আয় ও লাভ, সকল প্রকার সঞ্চিতি ও তহবিল, যে কোনো আয়ের অগ্রিম, যে কোনো ব্যয়ের বকেয়া ইত্যাদি রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। এখন আমি বলবো রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে, যেমন যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে সেই সমস্ত ভুলকে 3 ভাগে ভাগ করা যায়। 1. খতিয়ান ভুক্ত ভুল, 2. রেওয়া মিলে স্থানান্তরের ভুল, 3. যোগ বিয়োগের ভুল ইত্যাদি। এখন আমি রেওয়া মিলের সীমাবদ্ধতা বা যে সমস্ত ভুল রেওয়া মিল ধরা পড়ে না সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। হিসাবের মধ্যে এমন কিছু সংঘটিত হয় যা রেওয়া মিলের মাধ্যমে ধরা যায় না। রেওয়া মিলের এই অক্ষমতাই হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতা। ভুলের সংজ্ঞা: হিসাব রক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের অসতর্কতাবশত বা তাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে হিসাবে যে বিচ্যুতি ঘটে তাকে ভুল বলে। ভুল 2 প্রকার: 1. করণিক ভুল, 2. নীতিগত ভুল। করণিক ভুল আবার 4 প্রকার: 1. বাদ পড়ার ভুল বা বিচ্যুতির ভুল, 2. লেখার ভুল, 3. পরিপূরক ভুল, 4. বেদাখিলার ভুল। বাদ পড়ার ভুলের সংজ্ঞা: কোনো একটি লেনদেন হিসাবে প্রাথমিক বইয়ে লিখতে বাদ পড়লে বা খতিয়ানে স্থানান্তরের সময় সম্পূর্ণ বাদ পড়লে তাকে বাদ পড়ার ভুল বলে। উদাহরণস্বরূপ, ক্রয় হিসাবভুক্ত করা হয়নি। 2. লেখার ভুল: হিসাবের প্রাথমিক বই বা জাবেদায় লেনদেন হিসাবভুক্ত করার সময় প্রকৃত টাকা হতে কম বা বেশি লিখলে, অথবা একই হিসাব একাধিকবার লিখলে, অথবা একজনের হিসাবের স্থলে অন্যজনের হিসাব লিখলে যে ভুল হয় তাকে লেখার ভুল বলে। উদাহরণস্বরূপ, পপির নিকট 500 টাকার পণ্য বিক্রয় হিসাবে পপির পরিবর্তে পাপিয়ার হিসাবে লিপিবদ্ধ করা হলো, এটা হলো লেখার ভুল। 3. বেদাখিলার ভুল: এক হিসাবের ডেবিট পাশের টাকা অন্য হিসাবের ডেবিট পাশে লিখলে, অথবা ক্রেডিট পাশের টাকার অঙ্ক অন্য হিসাবের ক্রেডিট পাশে লিখলে তাকে বেদাখিলার ভুল বলে। উদাহরণস্বরূপ, প্রদত্ত ভাড়া 2000 টাকা
ভুলে বিজ্ঞাপন খরচ হিসাবে ডেবিট করা হলো। এটা হলো বেদাখিলার ভুল। 4. পরিপূরক ভুল। ডেবিট পাশের এক বা একাধিক ভুলের টাকার পরিমাণ ক্রেডিট পাশের এক বা একাধিক ভুলের টাকার পরিমাণের সমান হয়, তখন তাকে পরিপূরক ভুল বলে। যেমন, ক্রয় হিসাবে ডেবিট পাশে 500 টাকার স্থলে 550 টাকা লেখা হলো। আবার ক্রেডিট পাশে 3000 টাকার স্থলে 3050 টাকা লেখা হলো। এটা হলো পরিপূরক ভুল। এখন আমি বলবো নীতিগত ভুল। হিসাব বিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘন করে যে ভুল হয়ে থাকে তাকে নীতিগত ভুল বলে। 2টি উপায়ে নীতিগত ভুল হয়ে থাকে। 1. মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করলে, যেমন যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা, যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে ক্রয় হিসাবে ডেবিট করা হলে, অর্থাৎ এটি একটা নীতিগত ভুল হলো। 2. মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করলে, যেমন যন্ত্রপাতি মেরামত খরচকে মেরামত খরচ না দেখিয়ে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হলে নীতিগত ভুল হবে। উপরিউক্ত ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যাবে, কিন্তু হিসাবের মধ্যে ভুল থেকে যাবে। কাজেই রেওয়ামিলকে হিসাবের নির্ভুলতা যাচাইয়ের একমাত্র মানদণ্ড বলা যাবে না। রেওয়ামিলের দুই পার্শ্ব মিলে যাওয়ার কারণ: দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমান অঙ্কের টাকা ডেবিট ও ক্রেডিট দিকে লেখার কারণে রেওয়ামিলের উভয় পার্শ্ব সমান হয়। এখন আমি বলবো অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার উপায়। 1. যোগফল চেক করতে হবে, উভয় পাশের যোগফলের অর্ধেক চেক করতে হবে। 3. পার্থক্যকে অর্ধেক করা। 4. স্থান পরিবর্তন। 5. বাদ পড়েছে কিনা চেক করা। 6. ভুল জের তোলা হয়েছে কিনা চেক করা। 7. সহকারী বইয়ের যোগফল চেক করা। 8. প্রারম্ভিক জের চেক করতে হবে। 9. পার্থক্যকে 9 দ্বারা ভাগ করা, অর্থাৎ পার্থক্যের সংখ্যাটি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে বুঝতে হবে কোনো সংখ্যা উল্টা লেখা হয়েছে, যেমন 37-এর স্থলে 73 অথবা 74-এর স্থলে 47 ইত্যাদি হতে পারে। 10. অতীতের সাথে তুলনা করা। 11. পূর্ণাঙ্গ পরীক্ষা ইত্যাদি। এখন আমি অনিশ্চিত হিসাবের সংজ্ঞা দিব। অনিশ্চিত হিসাবকে সাময়িক হিসাব বলা হয়। রেওয়ামিলের ডেবিট জেরের যোগফল যদি ক্রেডিট জেরের চেয়ে কম হয় তবে তাকে অনিশ্চিত হিসাব বলে। অনুরূপভাবে রেওয়ামিলের ক্রেডিট জেরের যোগফল যদি ডেবিট জেরের চেয়ে কম হয় তখন অনিশ্চিত হিসাব ক্রেডিট হয়। সংশোধনের পর অনিশ্চিত হিসাবের অস্তিত্ব থাকে না। যদি কোনো অবস্থায় ভুল সংশোধন করা না যায়, নিম্নের যে কোনো একটি পদ্ধতি অনুসারে তা সংশোধন করা যেতে পারে। সবাইকে ধন্যবাদ। এইটা হলো আমার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে বাকি জিনিস বিস্তারিত তথ্য তুলে ধরব। সবাইকে ধন্যবাদ।